কোশ্চেন নাম্বার 71, ঠিক আছে? 71 কি বলেছে? অর্গানাইজেশন শব্দটি কোন শব্দ থেকে এসছে? বলছে অর্গানাইজেশন শব্দটি কোন শব্দ থেকে এসছে? তো এখানে অপশনগুলো দিয়েছে। একটা বলছে অর্গানিজম, একটা যে অর্গানিক, একটা অর্গানাইজ, একটা অরিজিন। অ্যাকচুয়ালি অর্গানাইজেশন কথাটি এসছে অর্গানিজম থেকে, ঠিক আছে? অর্গানিজম থেকেই এসছে কথাটা অর্গানাইজেশন, ঠিক আছে? অর্গানাইজেশনকে বাংলায় বলা হয় সংগঠন, ঠিক আছে? সংগঠন কথাটা যে ইংলিশ ওয়ার্ড হচ্ছে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন কথাটা এসছে অর্গানিজম থেকে, এটা মনে রাখবি, ঠিক আছে তো? অর্গানিজম থেকে অর্গানাইজেশন শব্দটা এসছে। এবার বলেছে কারবার প্রতিষ্ঠা করার কাজকে এক কথায় কি বলা হয়? কারবার যে প্রতিষ্ঠা করা হয়, বিজনেস যে স্ট্যাবলিশ করা হয়, এটাকে এক কথায় বলা হয় কারবারের প্রবর্তন, ঠিক আছে তো? কারবার প্রবর্তন। কিন্তু যে প্রতিষ্ঠা করে সেটা বলেনি, বলছে কারবার যে প্রতিষ্ঠা করা হয়, প্রতিষ্ঠা করার কাজটাকে কি বলা হয়? ঠিক আছে, এটা হচ্ছে কারবার প্রবর্তন। হুম। এবার দেখ, এরপরে আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম, আমি আগের কোশ্চেনটা কি বললাম, মানে যে বললাম কারবার প্রতিষ্ঠা করার কাজকে কি বলা হয়। যদি বলতো কারবার প্রতিষ্ঠা করার দায়িত্ব কে নিয়েছে, পরের কোশ্চেনটাই বললেন যে ব্যক্তি উদ্যোগীর ভূমিকা নিয়ে কারবার স্থাপন করে, অর্থাৎ যে উদ্যোগ নেয় কারবার স্থাপন করার পেছনে, যে উদ্যোগ নেয় তাকে কি বলা হয়? তাকে বলে কারবার প্রবর্তক, প্রমোটার, ঠিক আছে? তাকে বলে কারবার প্রবর্তক। কারবার সংগঠনের প্রথম ধাপ কোনটা? আগের ক্লাসেই পড়েছিলাম কারবার সংগঠনের ধাপগুলো, ঠিক আছে তো? কারবার সংগঠনের প্রথম ধাপ হচ্ছে তোর কারবারের সম্ভাবনা উদ্ভাবন, ঠিক আছে? কারবার সংগঠনের প্রথম ধাপ কোনটা? কারবারের সম্ভাবনা উদ্ভাবন। আগের দিন পড়িয়েছিলাম, দেখবি তোদের বইয়ের পেজ নাম্বার 88 পাতা খুলবি, ওখানে লেখা ছিল কারবার সংগঠন প্রবর্তনের ধাপগুলো কোন কোনগুলো। এই যে কারবার সংগঠন প্রবর্তনের ধাপগুলো কি কি, এই যে ও একদম পুরো একটা সিঁড়ির মতন করা আছে ধাপগুলো, ঠিক আছে? তাই বলেছিলাম প্রথম ধাপ আর শেষ ধাপটা খুব ভালো করে পড়বি, আগের দিনও বলছিলাম। যেখানে বলছি কারবার সংগঠনের প্রথম ধাপ কোনটা, দেখ, সম্ভাবনা উদ্ভাবন, ঠিক আছে? তারপরে আমরা একটা করে আছে, প্রথমে সম্ভাবনা উদ্ভাবন করব, তারপর অনুসন্ধান করব, তারপর স্থির সিদ্ধান্ত নিতে হবে, আয়তন স্থিরকরণ, না আয়তন স্থির করব, মালিকানা নির্ধারণ করব, তারপর স্থান নির্বাচন করব, তারপর প্রকল্প প্রণয়ন করব, তারপরে গিয়ে কি করতে হবে? তোকে মূলধন জোগাড় করতে হবে, টাকা পয়সা, ক্যাপিটাল জোগাড় করতে হবে, তারপর আইনগত আনুষ্ঠানিকতা করতে হবে, সংযোজন, বাজার সমীক্ষা, তারপর সাংগঠনিক কাঠামো, স্টেপ। এত মুখস্থ না করলেও চলবে, প্রথম স্টেপটা ভালো করে পড়বে। কারবার সংগঠন প্রবর্তনের প্রথম ধাপ কোনটা? সম্ভাবনা উদ্ভাবন। কারবার সংগঠন প্রবর্তনের দ্বিতীয় ধাপ কোনটা? দেখ মানে কি লেখা ছিল দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ ছিল সম্ভাবনা উদ্ভাবন, প্রথম ধাপ ছিল সম্ভাবনা উদ্ভাবন, দ্বিতীয় ধাপ কি লেখা আছে? অনুসন্ধান, ঠিক আছে তো? এবার এই কোশ্চেন গুলো পারবি অ্যান্সার একটা করে। বলছে সদস্যরা ব্যক্তিগত উৎস থেকে অর্থ লগ্নি বা ঋণ সংগ্রহ করেন কোন কারবারে? বলছে সদস্যরা ব্যক্তিগত উৎস থেকে, ঠিক আছে? তো এই জিনিসটা পড়েও বুঝতে পারবি, তোরা লাইনটা পড়ে বুঝতে, অপশন গুলো দেখে বুঝতে পারবি কিন্তু। বলছে সদস্যরা মানে মেম্বাররা ব্যক্তিগত উদ্দেশ্য মানে ব্যক্তিগত উৎস মানে নিজের থেকে টাকা জোগাড় করবে, নিজে থেকে টাকা নিয়ে এসে ব্যবসায় টাকা নিয়ে আসবে, অর্থ লগ্নি করবে বা ঋণ সংগ্রহ করেন কোন কারবারে? তুই তাকে এখানে অপশন গুলো কি কি বলেছে? এখানে বলেছে অংশীদারি কারবার বলেছে। অংশীদারি কারবার কি হয়? পার্টনাররা কি করে, যে পার্টনাররা ওদের নিজেদের ঘরে যা টাকা থাকে সেখান থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা শুরু করে, যদি সাফিসিয়েন্ট টাকা না থাকে ওরা মার্কেট থেকে লোন করে, ঠিক আছে? সমবায় কারবার তো এরকম হয় না। সমবায় কারবার তো সবাই মিলে টাকাটা নিয়ে আসে, ঠিক আছে? আর সরকারি কারবার, তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে সদস্যরা ব্যক্তিগত উৎস থেকে অর্থ লগ্নি বা ঋণ সংগ্রহ করেন কোন কারবারে? অংশীদারি কারবারে। কারবার সংগ্রহ প্রবর্তনের কোন ধাপটি থেকে প্রতিষ্ঠানের সুস্পষ্ট চিত্র পাওয়া যায়? বলছে কারবার সংগঠনের ধাপগুলো তোকে বললাম, যে এতগুলো ধাপ বললাম, বলছি তার মধ্যে অনেকগুলো ধাপই তো বললি, তার মধ্যে ওরা অপশন দিয়েছে, বলছে কোন ধাপ থেকে, এর মধ্যে কোন ধাপটা থেকে প্রতিষ্ঠানের একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়, ঠিক আছে? বাজার সমীক্ষা, সাংগঠনিক কাঠামো, আইনগত আনুষ্ঠানিকতা, ঠিক আছে তো, আর বাজারের আয়তন।
দেখ তোরা পেজ নাম্বারটা চলে আয় একটু। পেজ নাম্বার বলছি আমি, কত নম্বর? 90 পাতা। 90 পাতা একদম উপরে দেখ। 90 পাতা একদম উপরে চলে যায়, সাংগঠনিক কাঠামো। আমি মানে অ্যাকচুয়ালি এর অ্যান্সারটা হবে সাংগঠনিক কাঠামো। কারবার সংগঠন প্রবর্তন তো অনেকগুলো ধাপ আছে। বলছে কোন ধাপ থেকে মানে প্রপারলি একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়। আমি বলছি সাংগঠনিক কাঠামো। সাংগঠনিক কাঠামো কি লেখা আছে একটু পড়ে নিই। কারবার প্রবর্তনের সবচেয়ে শেষের ধাপ কোনটা? সাংগঠনিক কাঠামো। শেষ ধাপ হচ্ছে সাংগঠনিক কাঠামো। ঠিক আছে? কিন্তু কোনো অংশেই মানে এই সাংগঠনিক কাঠামো কিন্তু কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। সেটি হলো সাংগঠনিক কাঠামো প্রস্তুতকরণ। মানে কারবার সংগঠন প্রবর্তনের শেষ ধাপ হচ্ছে, শেষ ধাপ যেটা আছে এটা কখনো কিন্তু মানে মানে লেস ইম্পর্টেন্ট নয়, কিন্তু মানে ইম্পর্টেন্ট আছে। যে কারবার প্রবর্তনের ক্ষেত্রে যে ধাপটি শেষ ধাপ কিন্তু কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, সেটি হলো সাংগঠনিক কাঠামো প্রস্তুতকরণ। সাংগঠনিক কাঠামো বলতে কারবারের কাজকর্ম নির্বাহের জন্য, সাংগঠনিক কাঠামো বলতে কারবারের কাজকর্ম নির্বাহের জন্য যে সংগঠন, যে বিভিন্ন বিভাগ ও পর্যায়ে ভাগ করা যায়, মানে তার গঠন বা ভিত্তিকে বোঝায়। সাংগঠনিক কাঠামো থেকে কি পাওয়া যায়? দেখ লেখা আছে সাংগঠনিক কাঠামো থেকে প্রতিষ্ঠানের সুস্পষ্ট চিত্র পাওয়া যায়। তো এখানে কোশ্চেনটা ভালো করে পড়, আমি এটা জাস্ট দেখিয়ে দিলাম। কারবার সংগঠন প্রবর্তনের কোন ধাপটি? কারবার সংগঠন প্রবর্তনের 12টা ধাপ আছে। প্রথম ধাপ বললাম সম্ভাবনা উদ্ভাবন, তারপর কি বললাম অনুসন্ধান, এরকম করে 12টা ধাপ আছে। বলছে কারবার সংগঠনের কোন ধাপ থেকে প্রতিষ্ঠার সুস্পষ্ট চিত্র পাওয়া যায়? সাংগঠনিক কাঠামো থেকে। এরপরে কোশ্চেন বলছে কারবারি সংগঠন, কারবারি সংগঠনের মালিক ও প্রতিষ্ঠানের মধ্যে কোন উপকরণটি বর্তমান আছে? মানে বিজনেস অর্গানাইজেশনের মালিক, মালিক মানে বুঝতে পারছিস, আর প্রতিষ্ঠান মানে বিজনেস, এর মধ্যে কোন উপকরণটি বর্তমান আছে? এই পৃথক সত্তা বলে একটা জিনিস আছে, তোরা অ্যাকাউন্টেন্সি যেদিন আরম্ভ করেছে। পৃথক সত্তা মানে মানে এন্টিটি কনসেপ্ট মানে যখন একটা কোম্পানি বিজনেস স্টার্ট করে ফেলে তখন কোম্পানি আর মালিক দুজন আলাদা হয়ে যায়, এটাকে বলা হয় পৃথক সত্তা। তো বলছে কারবারি সংগঠনের মালিক আর প্রতিষ্ঠানের কোন উপকরণটি বর্তমানে, সেটা হচ্ছে পৃথক সত্তা। ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। এন্টিটি কনসেপ্ট এটাকে বলে। সার্বজনীন কোম্পানি সবার গণপতির ন্যূনতম সংখ্যা কতজন? ঠিক আছে, সার্বজনীন দেখ কোম্পানি তো 2 রকম পড়িয়েছিলাম, আগের দিনও বলেছিলাম, 2 দিন ধরে বললাম। কোম্পানি একটা সার্বজনীন কোম্পানি আর একটা ঘরোয়া কোম্পানি। ঠিক আছে? তো তো বলছে সার্বজনীন কোম্পানি সভার গণপতির ন্যূনতম সদস্য সংখ্যা কজন? তো এটা একটু এর পার্থক্যটা পড়তে হবে। সার্বজনীন কোম্পানির ঘরোয়া কোম্পানির পার্থক্যটা পড়লে ব্যাপারটা অনেক কিছু জানা যাবে। পেজ নাম্বারটা বলে দিচ্ছি কত নম্বর পেজে আছে এদের মধ্যে পার্থক্যটা। পার্থক্যটা একটু পড়ার একটু ক্লিয়ার হবে। পার্থক্যের মধ্যে অনেক কিছু কোশ্চেন আছে যেটা আমি আগের দিন বলছিলাম। দেখ সার্বজনীন কোম্পানিকে ইংরেজিতে কি বলা হয়? পাবলিক কোম্পানি। আর ঘরোয়া কোম্পানিকে ইংরেজিতে বলা হয় প্রাইভেট কোম্পানি। ঠিক আছে? সদস্য সংখ্যা, ঠিক আছে তো? পাবলিক কোম্পানির সদস্য সংখ্যা কতজন হয়? পাবলিক কোম্পানি দেখ প্রথমে হচ্ছে পাবলিক কোম্পানির সদস্য সংখ্যা। আমি আগের দিন বলেছিলাম পাবলিক কোম্পানি মেম্বার কতজন হয়? 7 থেকে শুরু করে আনলিমিটেড। ঠিক আছে তো? আর প্রাইভেট কোম্পানি কি বলছিলাম? 2 থেকে 200। ঠিক আছে, বলে দিলাম। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউটা। এটা খুব দরকার এমসিকিউর জন্য। তারপর সার্বজনীন কোম্পানি মানে প্রাইভেট পাবলিক কোম্পানির নামের শেষে কি কথাটি ইউজ করা হয়? লিমিটেড কথাটি ইউজ করা হয়, লিমিটেড। ঠিক আছে তো? আর আর তোমার কি বলছে এখানে? প্রাইভেট কোম্পানির নামের শেষে কি করা হয়? প্রাইভেট লিমিটেড কথাটি ইউজ করা হয়। সব আগের দিন বলেছিলাম, কিন্তু বৈশিষ্ট্য সুবিধা অসুবিধার মধ্যে এই পয়েন্টগুলো সব পড়া ছিল। পরিচালক সংখ্যা, সার্বজনীন কোম্পানির ডিরেক্টর কতজন থাকে? সবচেয়ে কম ডিরেক্টর থাকে 3 জন। ঠিক আছে, আর ঘরোয়া কোম্পানির সবচেয়ে কম ডিরেক্টর থাকে কতজন? 2 জন। ঠিক আছে, শেয়ার ও ঋণপত্র বিক্রয়। সার্বজনীন কোম্পানি কি করে? মানে সার্বজনীন কোম্পানি হচ্ছে পাবলিক কোম্পানি। ঠিক আছে, ও আগের দিন বলেছিলাম প্রসপেক্টাস বলে একটা কনসেপ্ট বলেছিলাম। ঠিক আছে, পাবলিক কোম্পানি প্রসপেক্টাসের সাহায্যে জনসাধারণের কাছে শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করার জন্য আবেদন করতে পারে। প্রসপেক্টাস বিলির মাধ্যমে, প্রসপেক্টাসের মাধ্যমে জানাতে পারে। কিন্তু ঘরোয়া কোম্পানি, ঠিক আছে, জনসাধারণের কাছে শেয়ার ও ডিবেঞ্চার বিলি করতে পারে না। পরিবেশ নিয়মের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, জনসাধারণকে শেয়ার ডিবেঞ্চার বিলি করতে পারে না। আগের দিন সমস্ত ডিটেলস এগুলো পড়া ছিল। সুবিধা অসুবিধা বল, বৈশিষ্ট্য বল, সব ব্যাপারটা পড়লে ওইগুলো সব জানা ছিল। শেয়ার হস্তান্তর, আমি কি বলেছিলাম আগের দিন? কোন কোম্পানি শেয়ার হস্তান্তর করতে পারে বল? কোন কোম্পানি শেয়ার হস্তান্তর করতে পারে? সার্বজনীন কোম্পানি মানে পাবলিক কোম্পানি শেয়ার হস্তান্তর করতে পারে, কিন্তু ঘরোয়া কোম্পানি মানে হচ্ছে প্রাইভেট কোম্পানি শেয়ার হস্তান্তর করতে পারে না। ব্যবসার কার্যারম্ভ, কি বলেছিলাম? নিবন্ধকের কাছ থেকে, রেজিস্ট্রারের কাছ থেকে কাজ শুরুর অনুমতি পাও।
পেতে হবে, তারপরেই কিন্তু ওরা কাজ শুরু করতে পারে। এই যেখানে লিখেছে নিবন্ধকের কাছ থেকে ব্যবসার কাজ শুরুর অনুমতি পাওয়ার পর কারবার শুরু করা যায়। আর ওখানে নিবন্ধকের কাছ থেকে ব্যবসার কাজ শুরুর অনুমতি পাওয়ার প্রয়োজনই হয় না। ওদের অনুমতি দরকার, ওদের অনুমতি দরকার নেই। সভার বিজ্ঞপ্তি, ঠিক আছে? বলছে এই কোম্পানির ক্ষেত্রে কোম্পানি আইন অনুযায়ী বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি ২১ দিন আগে দেয়া বাধ্যতামূলক। কোন কোম্পানির ক্ষেত্রে? পাবলিক কোম্পানির ক্ষেত্রে বিজ্ঞপ্তি মানে নোটিশ জারি করতে হবে কি অ্যানুয়াল জেনারেল মিটিং। বার্ষিক সাধারণ সভাকে ইংরেজিতে বলা হয় অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিং এর নোটিশ দিতে হবে ২১ দিন আগে, দেয়া বাধ্যতামূলক। এখানে এরকম না করলেও চলবে। ঠিক আছে? এই কোম্পানির ক্ষেত্রে অ্যানুয়াল জেনারেল মিটিং এর নোটিশ ২১ দিন আগে না দিলেও চলে। ঠিক আছে? গণপত্তি, যেটা এই কোশ্চেনটা ছিল তোর এমসিকিউ, গণপত্তি। ঠিক আছে? গণপত্তিকে ইংরেজিতে বলা হয় কোরাম। ঠিক আছে? কোরাম। ঠিক আছে? তো এখানে কোরামটা কি বলছে? বলছে এই কোম্পানির সবার কোরাম হলো ন্যূনতম ৫ জন। মানে সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে ৫ জন হয়, আর ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে ২ জন হয়। মনে রাখতে হবে না। কি জিনিস মনে রাখতে হবে তোকে বলে দিচ্ছি। এখানে যা দেখলাম সদস্য সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। নামটা খুব ইম্পর্টেন্ট পড়বি। পরিচালক সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। এই ৩ টে তো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। ঠিক আছে তো? আর কি পড়বি? এখনো পর্যন্ত তোকে যা পেলাম এই যে এইটা পড়ি গণপতি কোরামটা পড়ি। ঠিক আছে? এই ৪ টে পড়িস ভালো করে। ঠিক আছে? সার্বজনীন কোম্পানির মানে কি বললাম পাবলিক কোম্পানির কোরাম কতজন হয়? মিনিমাম ৫ জন। আর ওই কোম্পানির ২ জন। ঠিক আছে? ঘরোয়া কোম্পানির ২ জন। ৫ জন অ্যান্সার বলা আছে। এইমাত্র তোকে বললাম দেখ ৮০ নম্বর কোশ্চেন এইমাত্র বললাম পার্থক্য বলে দিলাম। সার্বজনীন কোম্পানির নামের শেষে কি শব্দ ব্যবহার করা হয়? এইমাত্র বললাম সার্বজনীন মানে লিমিটেড। ঠিকই বলি। সার্বজনীন মানে হচ্ছে তোর পাবলিক কোম্পানি, নামের শেষে লিমিটেড ব্যবহার করা হয়। এটা তো বলতে পারবি তোরা। ৮১ নম্বরটা, অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকলে মানে পার্টনারশিপ ডিটে যদি মেনশন করা না থাকে তাহলে পার্টনাররা যে মানে মুনাফা হয় না পার্টনারশিপ যদি প্রফিট হয় তাহলে কোন রেশিওতে ভাগ করবে? মেনশন করা না থাকলে সমান। মেনশন করা না থাকলে সমান ভাগে। ভারতবর্ষে অংশীদারি কারবারের নিবন্ধন মানে আমাদের ইন্ডিয়াতে পার্টনারশিপ বিজনেসের রেজিস্ট্রেশন কেউ করতেও পারে, কেউ নাও করতে পারে। কোনো ব্যাপার না, করতেও পারে নাও করতে পারে। এটা কোনো জোর জবরদস্তির বিষয় না। ঠিক আছে তো? ঐচ্ছিক দেখ এখানে লেখা আছে কি ঐচ্ছিক। বুঝতে পারলি? ঐচ্ছিক মানে কি তোর অপশনাল, ইচ্ছার উপর ডিপেন্ড করবে, করতেও পারে নাও করতে পারে। সীমাবদ্ধ দায়যুক্ত অংশীদারি কারবার কি বলেছে? এলএলপি। ঠিক আছে তো? এলএলপি। এলএলপি পার্টনারশিপ মানে এলএলপি একটা ভারতবর্ষে কবে চালু হয়েছিল? একটু একটু দেখে নিচ্ছে ২০০৮ মনে হচ্ছে। দেখে নিচ্ছি। হ্যাঁ ২০০৯ লেখা আছে। খোল দেখি পার্টনারশিপটা খোল। ওখানে লেখা ছিল সীমিত দায়যুক্ত অংশীদারি কারবার। সীমিত দায়যুক্ত অংশীদারি কারবার দেখ। এই যে ৭০ পাতা খোল, ৭০ পাতা খোল আমি বলে দিচ্ছি সীমিত দায়যুক্ত অংশীদারি কারবার জিনিসটা মানে কত সালে এখানে কোশ্চেনটা কি বলেছে একবার জাস্ট আরেকবার দেখে নিচ্ছি। সীমিত দায়যুক্ত অংশীদারি কারবার আইন ভারতবর্ষে কবে প্রবর্তিত হয়? আইনটা ভারতবর্ষে কবে প্রবর্তিত হয়? আইন। এই যে এলএলপি একটা অ্যাক্ট আছে, এলএলপি একটা অ্যাক্ট আছে। ঠিক আছে? এলএলপি একটা অ্যাক্ট আছে, এই অ্যাক্টটা কবে ভারতবর্ষে প্রবর্তিত হয়? তো এখানে বলেছে কি ভারতীয় অংশীদারি আইনে পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার আইনটা পাস হয় কবে? আইনটা পাস হয় ২০০৮ সালে। আইনটা পাস হয় ৮ সালে। কিন্তু আইনটা চালু হয় কবে? ২০০৯ সালে। আইনটা পাস হয় ৮ সালে কিন্তু চালু হয় ৯ সালে। এখানে কি জানতে চেয়েছে? বলেছে আইনটা কবে ভারতবর্ষে প্রবর্তিত হয়? প্রবর্তিত মানে কবে থেকে চালু হয়েছে? ঠিক আছে? তোকে যদি কখনো যদি কোশ্চেন দেয় দুটোই পড়ে রাখতে হবে। আইন কবে পাস হয়েছে? ৮ সালে। আর চালু হয়েছে কবে? ৯ সালে। তাহলে এখানে ওরা বলেছে আইনটা ভারতবর্ষে কবে প্রবর্তিত হয় মানে চালু হয়? ২০০৯ সালে। তাহলে ২০০৯ সালে হবে। এক মালিকানা কারবারে সব রকম সিদ্ধান্ত গ্রহণ করে কে? এটার অ্যান্সার বলার দরকার হচ্ছে না। মালিক। স্বাধীন ভারতে প্রথম কোম্পানি আইন কবে চালু হয়? এটা বলতে পারবি? কোনটা কোন কোশ্চেনটা? আগেরটা মানে কোনটা? এলএলপি? এলএলপি মানে ভারতবর্ষে কবে দেখ আইন যবে পাস হয় আজকে ধর কোনো একটা দেশে আজকে সরকার কোনো একটা আইন পাস করলো, আজকে পাস করলে আজকে চালু হবে। চালু হতে ওটার মোটামুটি আরো ৬ মাস কিছু টাইম। ওটাই বলছি। প্রবর্তিত হয় মানে কবে আইনটা চালু হয়। ঠিক আছে? আইনটা কবে চালু হয়। আচ্ছা যেটা আমি বলছিলাম বলি ৮৫ নম্বর কোশ্চেনটা পড়। স্বাধীন ভারতে
প্রথম কোম্পানি আইন কবে চালু হয়? 1956 সালে। ঠিক আছে? আমি তোকে আরো এর সঙ্গে এই রিলেটেড আরো অনেক কথা বলে দিচ্ছি। কেননা এর সঙ্গে কোশ্চেন যদি দেয়, সর্বশেষ কোম্পানি আইন কবে চালু হয়েছিল? ইংলিশটা হচ্ছে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট কবে চালু হয়েছে? লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, লেটেস্ট সর্বশেষ কোম্পানি আইন 2013 সালে। লিখে রাখতে পারিস বা পরে থাকবে কোশ্চেনটা। লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, ইংলিশে লিখে রাখ লেটেস্ট কোম্পানি অ্যাক্ট। লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 সালে চালু হয়েছে। লেটেস্ট কোম্পানি অ্যাক্ট। ঠিক আছে? তো এই কোশ্চেনটা খুব একটা দেয় না, প্রথম কোম্পানি কবে চালু হয়। লেটেস্ট কোম্পানি মানে লেটেস্ট কোম্পানি আইন 2013। 2013। হ্যাঁ থাকবে নিশ্চয়ই। আমি বললাম তো ইম্পর্টেন্ট খুব কোশ্চেন। লেটেস্ট কোম্পানি এই কোম্পানি আইন চালু মানে ভারতবর্ষে তো চালু হয়েছিল কোম্পানি আইন 1956 সালে। ঠিক আছে? কিন্তু এখন যে নতুন কোম্পানি আইন হয়েছে 2013 সালে, ওটাই বেশি দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ লেটেস্টটাই দেবে। ঠিক আছে তো? আচ্ছা দেখ, ঘরোয়া কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? বললাম 2 জন। ঠিক আছে? মুনাফা বন্টন করা হয় না। আচ্ছা বল, এইসব তো করা উচিত, বলা উচিত, সবকটা করা না এগুলো। মুনাফা কোথায় মুনাফা বন্টন করে? প্রফিট কোথায় ভাগ করা হয় না? সমবায় সমিতি, অংশীদারি কারবার, এক মালিকানা কারবার, কোম্পানি। সমবায় সমিতি, সমবায় সমিতি, সমবায় সমিতিতে মুনাফা বন্টন করা হয় না, কারণ ওখানে মেনলি কি হয়? সার্ভিস দেওয়া হয়, তাই না? সব কটা কারবারে ব্যবসা মানেই মুনাফা হবে, ব্যবসা মানেই প্রফিট হবে, কিন্তু সমবায় সমিতিতে মুনাফা হয় না। আমি বলেছিলাম এগুলো। তারপর কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করেন কে? কোম্পানির যোগ্যতা দেখ, কোম্পানির যে যোগ্যতা সূচক শেয়ার আছে, এই শেয়ারটা ক্রয় করে হচ্ছে দেখ, ডিরেক্টররাই হচ্ছে এই শেয়ারটা ক্রয় করে। ঠিক আছে? যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করে হচ্ছে তোর ডিরেক্টররা। আচ্ছা এটা বল দেখি, সমবায় সমিতি সর্বাধিক সদস্য কতজন? আইডিয়া করে বল দেখি। পড়িয়েছিলাম এগুলো সব, সমবায় সমিতি পড়িয়েছিলাম। সর্বাধিক না, সমবায় সমিতি বলেছে, আমি অন্য কিছু বলিনি। সমবায় সমিতি তৈরি করতে গেলে 10 জন দিয়ে শুরু করতে হয়, কিন্তু ওর কোনো লিমিট নেই। বুঝলি না? তুই দেখে নে, অত অসুবিধা সমবায় সমিতি পড়ে নে, একবার একবার দেখে নে, জাস্ট রিড করে নে। এইগুলো পরেই ছিল, দেখ তোদের যাদের যদি একটু অসুবিধা হচ্ছে, তার মানে এটা দেখা হয়নি তোদের, করিস নি তোর, কাজ করিস নি। সমবায় সমিতি বলে কি, পেজ নম্বর 72 চলে যা, পেজ নম্বর 72 চলে যা, পেয়ে যাবি। সমবায় সমিতির বৈশিষ্ট্যতা আছে, 72 নম্বর পাতায় চলে যা, পেজ নম্বর 72। বলবো? দেখ লেখা ছিল সমবায় সমিতির সদস্য সংখ্যা কমপক্ষে 10 জন হতে হবে। বললাম না, কম করে 10 জন, মিনিমাম 10 জন হতে হবে। ম্যাক্সিমামে কি বললাম? আনলিমিটেড, কোনো লিমিট নেই। দেখ পরের লাইনে লেখা আছে সর্বাধিক সংখ্যা অনির্দিষ্ট। বুঝতে হবে। এইগুলো একটা জায়গায় নোট করবি, কি কি তোর সিলেবাসে আছে, কি পড়লি। যে তোর সিলেবাসে এই চ্যাপ্টার আছে, এক মালিকানা কারবার, পার্টনারশিপ বিজনেস। ঠিক আছে? তারপর কোম্পানির মধ্যে দুটো পার্ট ছিল, একটা কি কোম্পানি ছিল বল? পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, সমবায় সমিতি। কার মেম্বার কতজন? তাহলে একসঙ্গে মানে কোশ্চেন বেরিয়ে আসবে এখান থেকে। এরকম করে এক জায়গায় লিখে রাখলে খুব সুবিধা হবে। নিজের বুঝ মানে বারবার করে পাতা উল্টাতে হবে না। এক জায়গায় লেখা থাকলে খুব সুবিধা হবে। ঠিক আছে তো? আচ্ছা বলে দিলাম এটা। আহ আচ্ছা এটা তো বলতেই পারবি তোরা, কোনো অসুবিধা। 90 নম্বরটা বলছে ঘরোয়া সীমিত দায়ী কোম্পানি মানে মোট কথা প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির ডিরেক্টর কতজন হতে পারে? এবার তো বললাম 2 জন। 2 জন প্রাইভেট কোম্পানির ডিরেক্টর 2 জন হতে পারে। দেখিস আমি কোশ্চেনটা এইমাত্র বললাম ইম্পর্টেন্ট, যে ওই মধ্যে সব এমসি গুলো চলে আসবে। যেইগুলো বলছি না সেইগুলো বইয়ের মধ্যে সুন্দর করে মানে মার্ক করবি, তাহলে কি বুঝতে সুবিধা হবে, পরে পরীক্ষাগুলো করতে পারবি। 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি কারবারে, এটা তো পারবি। 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি কারবারে সর্বনিম্ন অংশীদারের সংখ্যা কত? 2 জন। 10 জন, 10 জন অংশ হয়নি। 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি কারবারে সর্বনিম্ন অংশের সংখ্যা কত? এটা তো নর্মাল অ্যান্সার, একদম 2 জনই হবে, কারণ পার্টনারশিপ বিজনেস করতে গেলে মিনিমাম 2 জনই লাগে। ঠিক আছে? ভারতীয় কোম্পানি আইন সাম্প্রতিককালে কোন বছর সংশোধিত হয়? এই মাত্র যেটা বললাম, ইংলিশটা বললাম, ইংলিশটা বলে দিলাম, সেটাই দিয়েছে এটা অ্যান্সার। ঠিক আছে তো? আমাদের ভারতবর্ষে যে এই কোম্পানি আইন চালু হয়েছিল, মানে মেনলি এটা তো এখন তো মানে তোরা যৌথ মূলধনী কোম্পানি, আপনার নাম কি যৌথ মূলধনী কোম্পানি, তো পরে এটা নাম হয়েছে কোম্পানি। কিন্তু আমাদের ভারতবর্ষের কোম্পানি আইন নেওয়া কিন্তু পুরো ইংল্যান্ডের আইন থেকে নেওয়া। কেননা সেই সময় অ্যাকচুয়ালি যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করতো, তারাই কিন্তু কোম্পানি আইনটা তৈরি করে নিয়ে রেখে গেছিল।
ওদেরটাকেই ফলো করা হয়েছে। এখন যদিও এই বছর অনেক আইন চেঞ্জ হয়েছে, কোম্পানি আইনে ওই চেঞ্জ হয়েছে, কিছুই নাকি সংসদে পেশ হলো। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে যত আইন আছে না, সমস্ত আইন কিন্তু ব্রিটিশদের থেকে নেওয়া। কারণ হচ্ছে ব্রিটিশরাই আমাদের দেশে তখন শাসন করতো, ওরাই সব তৈরি করে গেছে। এই বছর তো অনেকটাই চেঞ্জ হয়েছে। ঠিক আছে, দেখবি নিশ্চয়ই শুনেছিস, কিছুদিন আগে খবরে বলছিল দুটো আইন বিশাল বড়সড় চেঞ্জ হয়েছে। আচ্ছা বল, এরপর একটা 93। 93 হচ্ছে তোর পাবলিক কোম্পানির, এটা তো এত সিম্পল কোশ্চেন। পাবলিক কোম্পানির ম্যাক্সিমাম মেম্বার কতজন থাকে? অসংখ্য, মানে আনলিমিটেড। ঠিক আছে তো, তাহলে কি বললাম, পাবলিক কোম্পানি ম্যাক্সিমাম মেম্বার কতজন থাকে? আনলিমিটেড। ঠিক আছে তো, এবার বলছে, আমি ইংলিশটা বলে দিচ্ছি, প্রাইভেট কোম্পানির ম্যাক্সিমাম মেম্বার এখানে, আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেনটা করে নিই। প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, প্রাইভেট কোম্পানি সর্বোচ্চ সদস্য সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এটা কি বলেছে? প্রাইভেট কোম্পানির ম্যাক্সিমাম মেম্বার কতজন? 200 জন থাকে। তার মধ্যে কারা অন্তর্ভুক্ত থাকে না, মানে কারা মেম্বার হতে পারবে না এদের মধ্যে? দেখ এখানে বলছে এমপ্লয়ি, জেনারেল শেয়ার হোল্ডার, এমপ্লয়ি শেয়ার হোল্ডার, আর শেয়ার হোল্ডার ডিরেক্টর। অ্যাকচুয়ালি প্রাইভেট কোম্পানির যে সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে না, তাদের মধ্যে কে থাকতে পারে না? এমপ্লয়ি শেয়ার হোল্ডার থাকতে পারে না। ঠিক আছে, এমপ্লয়ি শেয়ার হোল্ডার থাকতে পারে না। তুই দেখে নিতে প্রাইভেট কোম্পানিটা করবি, প্রাইভেট কোম্পানিটা পর, ওখানে লেখা আছে কিছু। এইগুলো যেদিন বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা পড়িয়েছিলাম, ওর মধ্যে সব বলা ছিল। ওখানে তোদের বইতে একটা কথা লেখা আছে, আমি বলে দিচ্ছি বইতে কোথায়। তোরা দেখ ওই ঘরোয়া কোম্পানি যে বৈশিষ্ট্য লেখা ছিল না, ঘরোয়া কোম্পানি যে বৈশিষ্ট্য লেখা ছিল, দেখ ঘরোয়া কোম্পানি বৈশিষ্ট্য তো খোল, 82 পাতা, 82 পাতা খোল। এ দেখ, বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট কিছু সদস্য সংখ্যা বলছে, দায় সীমাবদ্ধ ঘরোয়া কোম্পানি, মানে মোট কথা প্রাইভেট কোম্পানির সঙ্গে কতজন? 2 জন। আর সর্বোচ্চ কতজন? 200 জন, 2 থেকে 200। প্যাকেটে কি লেখা আছে? করতে পারবি খুব সুন্দর করে। কর্মচারী সদস্য বাদে, কর্মচারী মানে কি? এমপ্লয়ি। আর সদস্য মানে কি? শেয়ার হোল্ডার। এমপ্লয়ি শেয়ার হোল্ডার বাদে, তার মানে কোন অ্যান্সারটা হলো? বুঝতে পারলি ব্যাপারটা? এগুলো সুন্দর করে লেখা আছে, সুন্দর করে। এগুলো আগের দিন প্রথম দিন যেদিন বৈশিষ্ট্য পড়ালাম, সেখানে বলেছিলাম। ঠিক আছে তো, বলছে মানে প্রাইভেট কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যার মধ্যে, যে সর্বোচ্চ সংখ্যা 200 জন, তার মধ্যে কারা থাকতে পারে না? এমপ্লয়ি শেয়ার হোল্ডার থাকতে পারে না। 95, কোনটি সমবায় সমিতির উদ্দেশ্য নয়? দেখ, সমবায় সমিতির উদ্দেশ্য আগের ক্লাসে পড়া হয়েছিল। সমবায় সমিতির উদ্দেশ্যের মধ্যে কি কি পড়ে? স্বেচ্ছায় সদস্য পদ, এটা সমবায় সমিতির উদ্দেশ্য। গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, সমবায় সমিতির উদ্দেশ্য। সম্প্রদায়ের জন্য ভাবনা, সমবায় সমিতির উদ্দেশ্য। কিন্তু সমবায় সমিতির উদ্দেশ্য নয় মুনাফা কি করা হয় সমবায় সমিতি? না, প্রফিট করা হয় না। এটা হবে। বিবরণী পত্র বিলি করা হয়, বিবরণী পত্র বিলি হয় কোথায়? বিবরণী পত্র বিলি হয় একমাত্র কোম্পানিতে। তারপর হচ্ছে মুনাফা বন্টন করা হয় না, কোথায় মুনাফাটা বন্টন করা হয় না? ঠিক আছে, সমবায় সমিতিতে। তারপর অংশীয় চুক্তির নিবন্ধন কি? অংশীয় চুক্তির নিবন্ধন আমি বললাম বাধ্যতামূলক বা ঐচ্ছিক। মানে দেখ, আহ, এখানে অংশীয় চুক্তির নিবন্ধন মানে পার্টনারশিপ ডিটেন যে রেজিস্ট্রেশনটা, এটা আমার উপর ডিপেন্ড করবে, ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমি করতেও পারি, নাও করতে পারি। আমি করলেও কোনো ক্ষতি নেই, না করলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে তো, করলে কি ভালো, যে ঝামেলা হয় না। ঠিক আছে তো, এই একটা সুবিধা। তো এখানে বলছি প্রথমে বাধ্যতামূলক, না বাধ্যতামূলক তো বলা যায় না, বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। ঠিক আছে, হতে পারে, ঐচ্ছিক বলতে পারিস। আর একটা কি লাগে? বাধ্যতামূলক বা ঐচ্ছিক, এটা বেশি কারেক্ট। দেখ, আমি আবার বলছি, অংশীয় চুক্তিপত্র কেউ করতে পারে, আবার কেউ নাও করতে পারে। ঠিক আছে তো, এটা নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তোদের বই বলছে যে অংশীয় চুক্তির নিবন্ধন হলো বাধ্যতামূলক বা ঐচ্ছিক। ঠিক আছে, বা এরকম অপশন লেখা লিখে ভালো হতো, বাধ্যতামূলক বা ঐচ্ছিক, যে কোনো এরকম। ঠিক আছে, মানে আমরা আগে একটা কোশ্চেন করলাম, অংশীয় চুক্তির নিবন্ধন কি বললাম? ঐচ্ছিক বললাম।
তো ঐচ্ছিক বললাম তো। তো এখানে একটা অপশন দিয়ে বাধ্যতামূলক, মানে অংশ চুক্তির মধ্যে নিবন্ধন কখনোই কম্পালসারি নয়। রেজিস্ট্রেশন করা কম্পালসারি নয়। ঠিক আছে? কিন্তু এটা অপশনাল। আমার ইচ্ছা, আমি করতেও পারি, নাও করতে পারি। ঠিক আছে? এটা মানে বেশি জেনুইন অ্যান্সার লাগে ঐচ্ছিক। ঠিক আছে? বেশি জেনুইন অ্যান্সার লাগে ঐচ্ছিক। বইতে অ্যান্সার দিতে হলে বাধ্যতামূলক হয়েছে। বইতে অ্যান্সারটা দিয়েছে। বইতে কিছু অ্যান্সার ভুল আছে। দেখেছি কিছু অ্যান্সার ভুল আছে। আচ্ছা যাই হোক, 99 এর অ্যান্সারটাই বলছি। 99 কি বলছে? এটা বল দেখি 99 টা কি বলেছে? মালিকানা ও ব্যবস্থাপনার মধ্যে যে ব্যবধান দেখা যায় কোন কারবারে? মালিকানা, মালিক, ঠিক, মালিকানা ও ব্যবস্থাপনা এর মধ্যে যে ব্যবধান দেখ, মালিক আর ব্যবস্থাপনার মধ্যে এক মালিকানা কারবারে কোনো পার্থক্য নেই, যে মালিক সেই ব্যবসা চালায়। পার্টনারশিপ বিজনেস, যে মালিক তারাই তো মেনলি বিজনেস করে, কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কোথায়? যৌথ, মানে যৌথ মূলধনী কোম্পানিতে মালিক কোথায়? মালিক ধরাই কোম্পানিতে আসে, কোম্পানি চালায় কারা? ডিরেক্টর আছে। ঠিক আছে তো? তো এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি হবে। সমবায় সমিতির প্রত্যেক সদস্যের ভোটাধিকার, আহ সমবায় সমিতির প্রত্যেক সদস্যের ভোটাধিকার সমান শেয়ারের সংখ্যা দ্বারা, নির্ধারিত, আর হচ্ছে অনির্দিষ্ট। এটা একটু সমবায় সমিতির ভোট দেওয়ার অধিকার, সমবায় সমিতির উদ্দেশ্য ও বৈশিষ্ট্যের মধ্যে পেয়ে যাবে। সমবায় সমিতির ভোট দেওয়ার অধিকার, ভোট দেওয়ার অধিকার সমবায় সমিতিতেও আছে, আবার যৌথ মূলধনী কোম্পানিতেও আছে। মানে 73 পেজ খোল, লেখা আছে। 73 পেজের প্রথম লাইনে লেখা আছে। লেখা আছে না, দেখ, প্রত্যেক সদস্যের একটি মাত্র ভোটাধিকার থাকবে। সমবায় সমিতি, যে কোঅপারেটিভ সোসাইটি ছিল না, সমবায় সমিতি, ভোট দেওয়ার অধিকার কি? প্রত্যেকটা মেম্বার, অর্থাৎ সমবায় সমিতির যারা মেম্বার থাকবে তারা একটা মাত্রই ভোটাধিকার করতে পারবে। ঠিক আছে? একটা মাত্র ভোট দিতে পারবে। ঠিক আছে তো? তো এখানে বলেছে যে সমবায় সমিতির প্রত্যেক সদস্যের ভোটাধিকার কি? শেয়ারের সংখ্যা দ্বারা নির্ধারিত নেই, এগুলো কিচ্ছু না। ভোট, প্রত্যেক সদস্যের ভোটাধিকার অনির্দিষ্ট। তো এরকম কোনো অ্যান্সার হবে না। প্রত্যেক সদস্যের সমান ভোটাধিকার আছে। ঠিক আছে? সবার সমান। তো এদের কোনোটিই নয়। ঠিক আছে তো? প্রত্যেকের ভোটাধিকার এক, মানে ওরা কি করবে? একটাই ভোট দিতে পারবে, একটাই ভোট দিতে পারবে। এবার আবার 100টা হলো, এবার প্রথম দিয়ে রিপিট কোশ্চেন হচ্ছে, প্রথম থেকে আবার রিপিট হচ্ছে, মানে রিপিট হচ্ছে মানে কি, ওটা তো হয়ে গেল। এবার এইটা একই টাইপের কোশ্চেন। তো ভারতের সীমিত দায়যুক্ত অংশীদারি কারবার পাস হয়েছিল কবে? এইমাত্র বললাম, এলএনপি পাস হয়েছিল কবে? 8-এ। আর আইনটা চালু হয়েছিল কবে? 9-এ। 102 নম্বর বলেছে, কি পাস হওয়ার পর, মানে ড্যাশের পর, মানে একটা শূন্যস্থান পূরণ দিচ্ছে পর, একটি সার্বজনীন সীমিত কোম্পানি কারবার শুরু করতে পারে? কি বলেছিলাম? ওই রেজিস্ট্রারের কাছ থেকে কাজ শুরুর অনুমতিপত্র, তাই তো? কাজ শুরুর অনুমতিপত্র মানেই এটা, মানে কিন্তু এটা কারবার, মানে কারবার আরম্ভের, মানে কাজ শুরুর প্রমাণপত্র। ঠিক আছে? এটাই হবে অ্যান্সার। তাহলে ড্যাশ হলো যৌথ মূলধনী কোম্পানির একটি বৈশিষ্ট্য। যৌথ মূলধনী কোম্পানির একটি বৈশিষ্ট্য, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য কি? আমি তোকে বলেছি শুধু। হ্যাঁ বল, সরি। সব কটা, এখানে সব কটাই বৈশিষ্ট্য। এখানে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য সাধারণ শিলমোহর, মানে কোম্পানির একটা নিজস্ব একটা স্ট্যাম্প থাকে, যে কোনো কোম্পানির একটা লোগো থাকে, একটা সাধারণ শিলমোহর বলেছে। সীমিত দায়, কোম্পানি দেখ, যেমন এক মালিকানা কারবারের লাইবিলিটি প্রচুর, পার্টনারশিপ বিজনেসের লাইবিলিটি প্রচুর, কিন্তু কোম্পানির লাইবিলিটি কিন্তু লিমিটেড। আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম, কোম্পানির লাইবিলিটি লিমিটেড। ওরা যতটা ইনভেস্ট করে ততটাই ওদের দায়। ঠিক আছে তো? তাহলে সীমিত দায়, চিরস্থায়ী অস্তিত্ব। আজকে ধর যদি যদি ভূমিকম্প হয়, কোম্পানি ধ্বংস হয়ে গেল, কোম্পানি কোনোদিন বন্ধ হবে না, কোম্পানি চিরস্থায়ী অস্তিত্ব। অর্থাৎ আমি এটা বলেছিলাম, কেউ ধর কোন কোম্পানির একজন ধর পার্টনার, মানে কোম্পানি তো পার্টনার হয় না, কোম্পানি কোনো শেয়ার হোল্ডার,
একজন শেয়ারটা যদি মারাও যায় কোম্পানি বন্ধ হয় না, চিরস্থায়ী অস্তিত্ব, কোম্পানি অস্তিত্ব চিরস্থায়ী। তিনটে অ্যান্সারই কারেক্ট অ্যান্সার, তিনটে অ্যান্সারই কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হবে কি, এদের সবকটি কোম্পানির বৈশিষ্ট্য, ঠিক আছে তো? এটা তোর বইতে লেখা আছে চিরস্থায়ী অস্তিত্ব, বইতে লেখা আছে চিরস্থায়ী অস্তিত্ব, বইতে ভুল লেখা আছে অ্যান্সার, ঠিক আছে তো? বইতে এরকম অনেক অ্যান্সার ভুল লেখা আছে, ঠিক আছে তো? কারেক্ট অ্যান্সার হবে এদের সবকটি। এবার বলছি 2014 সালে কোম্পানি আইনের রুল 10 অনুযায়ী সাধারণ অংশীদারি কারবারে সর্বোচ্চ অংশের সংখ্যা কতজন? বলে দিচ্ছি। আপনারা পার্টনারশিপ বিজনেস কি বলেছিলাম মনে আছে? পার্টনারশিপ বিজনেসে মিনিমাম কতজন মিলে পার্টনারশিপ বিজনেস হয়? বলেছিলাম দুজন, আর ম্যাক্সিমাম বল 20 জন। ছিল এই অরিজিনাল 2 থেকে 20 ছিল। কিন্তু কোম্পানি আইন কি বলছে? কোম্পানি আইনের রুলটা চেঞ্জ করেছে, এটাই বলছে। এখানে ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। ও ও এখানে কোশ্চেনটা খুব সুন্দর বলেছে। এখানে না অপশন, আর একটা ভালো অপশন দেওয়া উচিত ছিল, দিলে খুব ভালো হতো। এখানে কেমন দেওয়া ছিল, একটা 20 দেওয়া উচিত ছিল, তাহলে একটু কনফিউজ হয়ে যেত। এটা 20 দেওয়া উচিত, পরীক্ষায় দেবে 20 দেবে কিন্তু পরীক্ষা হলে, ঠিক আছে তো? তো বলছে এখানে বলছে 2014 সালে কোম্পানির রুল 10 অনুযায়ী সাধারণ অংশীদারি কারবারে সর্বোচ্চ অংশীদারি কারবার সংখ্যা কত? দেখ, আগে ছিল 2 থেকে 20, কিন্তু কোম্পানি আইন যে চেঞ্জ হয়েছে, 20টা চেঞ্জ হয়ে কত হয়েছে, 50। কোম্পানি আইন বলছে 50, ঠিক আছে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে কিন্তু 50। বুঝতে পারলি? মানে যদি পরীক্ষাটা যে নেবে স্কুল থেকে, তখন আমাকে দিয়েছিল যে এরকম অংশীদারি কারবারের সর্বোচ্চ অংশীদারির সংখ্যা কত, তখন 20-50 ঢুকিয়ে দিয়েছিল। তার মধ্যে যেহেতু এটা উল্লেখ করে দেয়নি যে এটা 2014 সালের কথা বলা হচ্ছে, সব, হ্যাঁ আমি 20 লিখেছি, কিন্তু ম্যাম কেটে দিয়েছিল, 50 ছিল। লিখতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখ। 105 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ঠিক আছে? ড্যাশ কারবারে সমস্ত ঝুঁকি বহন করে মালিক নিজে, জানিস তো এক মালিকানা কারবার। তারপর বলেছে ড্যাশ কোনো নির্দিষ্ট আইন ছাড়াই মালিক নিজে কারবার পরিচালনা করে থাকে, এক মালিকানা কারবার, কোনো আইন কানুন দরকার হয় না। তারপর ড্যাশ মাধ্যমে অংশীদারি কারবারের সৃষ্টি হয় চুক্তিপত্রের মাধ্যমে, কিন্তু দেখ, আমি কিছুক্ষণ আগে একটা রেজিস্ট্রেশনের কথা বললাম, ওটা আলাদা। রেজিস্ট্রেশন মানে কি, মানে ওদের রেজিস্ট্রেশন করতে হবে। আর চুক্তিপত্র আলাদা জিনিস। ধর দুজন পার্টনার মিলে বিজনেস করবে, ওরা নিজেদের মধ্যে একটা চুক্তি করতে পারে, ঠিক আছে তো? চুক্তি করতে পারে। তো বলছে চুক্তিপত্রের মাধ্যমে অংশে দেখ, এবার দুজন পার্টনার, এবার চুক্তিটা দুরকম হয়। চুক্তি দুরকম হয়, আগে জানতে পারবি চুক্তি দুরকমের হয়। একটা লিখে লিখে চুক্তি হয়, আর মুখে মুখে চুক্তি হয়। আগেকার দিনে মৌখিক চুক্তি হতো, আগেকার দিনে মৌখিক চুক্তি হতো ওরাল। ওই যে বললাম আগেকার দিনে কথার দাম ছিল তো, আগেকার দিনের কথার দাম ছিল হতো। কিন্তু এখন তো আজকে দুজন মিলে বিজনেস শুরু করি, তুই বললি যে যে না ঠিক আছে, ব্যবসা থেকে যা লাভ হবে আমরা সমান ভাগ নেই। অন্য একজন পার্টনার, আমি এরকম কথা বলিনি, আমি তো বলেছিলাম 3 ভাগ নেব। তো এইগুলো এখন দেখ, অংশীদারি কারবারে বিশাল বড় সমস্যা হতে পারে, বিশাল ঝামেলা তৈরি হয়। এই জন্য চুক্তিপত্র রেজিস্ট্রেশন করা খুব উচিত, ঠিক আছে? যদি পার্টনারদের মধ্যে ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে তো ঠিক আছে, ওকে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু হয় না কোর্টে। আজকে যদি কোনো পার্টনার যদি তোকে কখনো ঠকিয়ে দেয়, তুই কোর্টে ওর বিরুদ্ধে কেস করতে পারবি না, জীবনে কোনোদিন কেস করতে পারবি না, যদি তোর ইয়ে না থাকে, রেজিস্ট্রেশন করা থাকে, হবেই না কেস। তো এই জন্য সমস্ত কিছু চিন্তা ভাবনা করে দেখ, এগুলো না করলেও চলে, বাট এইগুলো করলে ফিউচারের কথা ভেবে সব করে এগুলো। তো আমি কি বললাম, অংশের চুক্তিবদ্ধ আগেকার দিনে কি হতো, লিখিত, মানে ওরালও হতো, ওরাল, আর একটা কি বললাম, রিটেন। ওরালটাকে বলা হয় ভার্বাল, ভার্বাল আর রিটেন, ঠিক আছে তো? এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রিটেনই করে সব। তো এখানে বলেছি ড্যাশের মাধ্যমে অংশীদারি কারবার সৃষ্টি হয়, চুক্তিবদ্ধ হয়ে গেলেই অংশীদারি কারবার সৃষ্টি হয়। যখনই অংশীদারি কারবার তৈরি হবে, পার্টনাররা নিজেদের মধ্যে একটা চুক্তি করে নেয়। চুক্তিতে লেখা থাকবে ওরা কি পাবে, কার কি কাজ করতে হবে, সমস্ত কিছু ডিটেলস লেখা থাকে, আর অনেক কিছু লেখা থাকে চুক্তির মধ্যে। বলছে 108 নম্বর কোশ্চেন বলেছে, যে অংশীদারি কারবারে কোনো মূলধন নিয়োগ না করে শুধুমাত্র পরিশ্রম ও কর্মকুশলতা দিয়ে কারবারকে যথাসাধ্য সাহায্য করে, তাকে কি ধরনের কারবার বলে? আমি পড়িয়েছিলাম এসেছিল সেদিন, আমি পড়িয়েছিলাম এটা। অংশীদারি কারবার যখন পড়িয়েছিলাম, অনেকগুলো অংশীদারি কারবার, অনেকগুলো পার্ট পড়িয়েছিলাম, বিভিন্ন রকমের অংশীদার পড়িয়েছিলাম। দেখবি ব্যবসা শুরু করার সময় না অনেক পার্টনার আছে, টাকা থাকে না, টাকা দিয়ে ব্যবসা করতে পারে, টাকা নেই। কিন্তু ও বলছে কি, ব্যবসাকে যত টাইম দিলে টাইম করে দিয়ে দেবো, আমি কাজ করবো। এটাকে কি পার্টনার বলে? কার্যকরী, মানে ওয়ার্কিং পার্টনার, এটাকে ওয়ার্কিং পার্টনার। কাজ করছে তো, ওয়ার্কিং পার্টনার তো।
ওয়ার্কিং পার্টনার। এইগুলো ওই যে আমি তোকে পেন নেবার বলেছিলাম, ওই পার্টটা পড়ে নিবি, তাহলে ওই একসঙ্গে অনেকগুলো পার্টনার লেখা ছিল, ওই পার্টনার গুলো পড়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে। এবার বলেছে কি, ভারতীয় অংশীদারি আইন 1932 অনুসারে নিবন্ধিত অংশীদারি কারবারকে নিবন্ধিত অংশীদারি কারবার, নিবন্ধিত মানে এবার তো বললাম রেজিস্ট্রেশন, রেজিস্ট্রি করা হবে যে পার্টনারশিপ বিজনেস, সেই কারবারকে কি বলা হয়? সাধারণ অংশীদারি। ঠিক আছে, জেনারেল পার্টনার। তো যে ভারতে কত সালে সমবায় আইন পাশ হয়েছিল? বলতে পারবি? ভারতে কত সালে সমবায় আইন পাশ হয়েছিল? করেছিল সমবায় আইন, এই পড়ালাম তো সেদিনকে, বল কত? 1912 সালে সমবায় আইন পাশ হয়েছিল। 1912 সালে সমবায় আইন পাশ হয়েছিল। এই তো আমি বলে দিচ্ছি, এদের শোন, মনে রাখ, এখানে এই চ্যাপ্টারে কয়েকটাই আইটেম আছে। পার্টনারশিপ, কত পার্টনারশিপ বল? 1800, কি না 8। 1832 কি অবস্থা। ঠিক আছে, মনে থাকে না বললে তো হবে না, কাকে বলবি এই কথা মনে থাকে না। আচ্ছা, পার্টনারশিপ আইন চালু হয়েছিল 1832, ঠিক আছে। তারপর কি বললাম? এলএলপি, এলএলপি আইনটা পাশ হয়েছিল 2008, আর চালু হয়েছিল 2009। ওই আইনটা পাসটাই বললাম 2008। তারপর 1912 সমবায় সমিতি, আর কি কোম্পানি কত বললাম? 1956। লেটেস্টটা 2013। এই তো এই কটা চ্যাপ্টার, এই কটাই তো সাল আছে, এই কটাই তো সাল আছে, তো করে রাখতে হবে, পড়তে তো হবে। আচ্ছা, আমি একটু ভুল লিখে, যেটা 1932 ছিল, সরি, এটা 1932 ছিল। একটু মাথা খাটালে তুই আগের অ্যান্সার দেখ, 109-এর পর 110-এর অ্যান্সারটা, 110-এর অ্যান্সারটা কি বলেছিল? ও সমবায় আইন, সমবায় আইন পাশ হয়েছিল 1912 সালে, আর পার্টনারশিপ আইনটা চালু হয়েছিল 1932 সালে। তো এইখান দিয়ে এই চ্যাপ্টারে নেই কটাই কিন্তু সাল আছে, আর তো কোনো সাল নেই, কোনো সাল পড়লেই তো হয়ে যাবে। 3, 2, 5 পড়তে তো হবে। এখনই তো কয়েকটা সাল পড়ে এরকম হিমশিম কি আছে, কত আগে আগামী দিনে আরো অনেক সাল আসবে। আচ্ছা, 111 নম্বরটা বলেছে সমবায় সমিতির মুনাফা সকল সদস্যের মধ্যে বণ্টিত হয় কিভাবে? সমান ভাগে। ঠিক আছে তো। নেক্সট 112 ড্যাশ মাধ্যমে অংশীদারি কারবার সৃষ্টি হয়। কিসের মাধ্যমে অংশীদারি কারবার সৃষ্টি হয়? একই কোশ্চেন, চুক্তিপত্রের মাধ্যমে। তাহলে ভারতীয় অংশীদারি আইনে, বল দেখি, তুই এটা তো পরীক্ষা হয়েছিল বললি স্কুলে, ভারতীয় অংশীদারি কারবারে, ঠিক আছে, ব্যাংক ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত বলেছিল তো? কতবার বললো? 10 জন, ঠিক। আর অব্যাংক 20 জন। 1956 সালে কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি হিসাব পরীক্ষা করা কি? এটা কম্পালসারি। কোম্পানি আইনে সবসময় কম্পালসারি হয়। বলছে কোম্পানি আইন অনুযায়ী, ঠিক আছে, কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি হিসাব পরীক্ষা করা অবশ্যই বাধ্যতামূলক, এখানে সন্দেহই নেই। 1956 সালে কোম্পানি আইনে 166 নম্বর ধারা অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানিকে বার্ষিক সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং। কোম্পানিকে কি হয় জানিস তো? কোম্পানিকে প্রতি বছর অ্যানুয়াল জেনারেল মিটিং ডাকতে হয়, প্রতি বছর এজিএম ডাকতে হয়। একটা কোম্পানিকে প্রতি বছর এজিএম ডাকতে হবে, ঠিক আছে তো? তো এখানে বলে 1956 সালে কোম্পানি আইনে 166 নম্বর ধারা অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানিকে বার্ষিক সাধারণ সভা আহ্বান করতে হয়, প্রতি বছর করতে হয়, এজিএম প্রতি বছর করতে হয়। অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কমপক্ষে কতজন হওয়া উচিত? এটা বলার দরকার নেই, 2 জন। যৌথ মূলধনী কোম্পানি হিসাব পরীক্ষা করা, ঠিক আছে, যৌথ মূলধনী কোম্পানির হিসাব পরীক্ষা করা কত খ্রিস্টাব্দে কোম্পানি আইন অনুযায়ী বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে? 2013 সাল। এবার বলছে শেয়ার হোল্ডাররা কোম্পানিতে বিনিয়োগের সময়, আসতে, শেয়ার হোল্ডাররা কোম্পানিতে বিনিয়োগের সময় কিসের মাধ্যমে তারা বিনিয়োজিত অর্থের ক্ষেত্রে জানতে পারে? এখানে ভালো করে পদ্ম দুবার রিডিং কর কোশ্চেনটা। বলছে শেয়ার, হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আসছি একটু। শেয়ার হোল্ডাররা কোম্পানিতে বিনিয়োগের সময়, শেয়ার হোল্ডাররা কোম্পানিতে বিনিয়োগের, শেয়ার হোল্ডাররা আজকে ধর আমার ধর কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করতে ইচ্ছা করছে, যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানি, তার মানে আজকে আমি যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করবো, তাহলে আমি হয়ে গেলাম সেই কোম্পানির শেয়ার হোল্ডার। যেই কোম্পানি আমি টাকা পয়সা ইনভেস্ট করতে চাই, সেই কোম্পানির শেয়ার হোল্ডার। অর্থাৎ আমি যখন কোনো কোম্পানির শেয়ার কিনবো, সে হয়ে যাবে শেয়ার হোল্ডার। তা আমি সেই কোম্পানির শেয়ার কিনবো তখনই
আমি সেই কোম্পানি ইনভেস্ট করবো তখনই সেই কোম্পানির ফিনান্সিয়াল পজিশন ভালো করে দেখে তারপর ইনভেস্ট করবো। সেই কোম্পানি যদি ফিনান্সিয়ালি যদি উইক হয়, আমি সেই কোম্পানি ইনভেস্ট করতে আমার ফায়দা নেই, আমার কোনো টাকা ডুবে যাবে। তো এখানে বলছে শেয়ার হোল্ডাররা কোম্পানিতে বিনিয়োগের সময় কিসের মাধ্যমে তার বিনিয়োজিত অর্থের ক্ষেত্রে জানতে পারে। ঠিক আছে? তো তো ধর আজকে ধর আমি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, আমি যে টাকাটা ইনভেস্ট করেছি আমার টাকাটা কত হয়েছে আমি কিসে জানতে পারবো? ওই কোম্পানি ব্যালেন্স শিট থেকে কি জানতে পারবো? ব্যালেন্স শিটকে বাংলায় বলা হয় উদ্ধৃত পত্র। ঠিক আছে? তো শেয়ার হোল্ডাররা কোম্পানিতে বিনিয়োগের সময় শেয়ার হোল্ডাররা কোম্পানিতে বিনিয়োগের সময় কিসের মাধ্যমে তার বিনিয়োজিত অর্থের ক্ষেত্রে জানতে পারেন? উদ্ধৃত পত্র। আর বলেছে সব অংশীদারের সম্মতি ছাড়া কোনো অংশের হস্তান্তর মানে সব অংশীদারের সম্মতি ছাড়া কোনো অংশীদারের। আচ্ছা, এখানে কি বলেছে? তোর বিজনেস করি, বিজনেসে ধর ৩ জন পার্টনার আছে। ঠিক আছে তো? ৩ জন পার্টনার আছে। এবার তুই ধর ওখানে বিজনেস ধর নতুন একজনকে নিয়ে আসতে চাইছিস। ৪ জনকে করতে চাইছিস। তাহলে কি? যে ৩ জনের সম্মতি লাগবে তো? ৩ জনের সম্মতি লাগবে। ৩ জনের সম্মতি না লাগলে নতুন আসতে পারবে কেউ? এখানে বলছে সব অংশীদারের সম্মতি ছাড়া কোনো অংশীদারের, ঠিক আছে? কোনো অংশীদারের শেয়ার হস্তান্তরযোগ্য নয়। ঠিক আছে? ধর ৩ জন একটা ব্যবসায় ধর ৩ জন পার্টনার আছে। এবার ধর এখানে বলছে মানে ভালো করে বুঝতে হবে। সমস্ত অংশীদারের সম্মতি ছাড়া। ঠিক আছে? কোনো অংশীদারের, ঠিক আছে? কোনো অংশীদারের শেয়ারটা তুই কিন্তু হস্তান্তর করতে পারবি না। কোনো অংশীদার মানে সমস্ত পার্টনারদের, আজকে ধর ৩ জন পার্টনার আছে। আমি এরকম এটাতে একটা এক্সাম্পল বললাম। আমি একটা কি বললাম ৩ জন পার্টনার মিলে বিজনেস করছি, ব্যবসায় নতুন একজন পার্টনার ঢুকতে চায়। তাহলে বাকি ৩ জন পার্টনার সম্মতি লাগবে। বা ধর এমন একজন ৩ জন পার্টনার মিলে বিজনেস করছে। একজন পার্টনার বলল আমি বেরিয়ে থাকতে চাইছি না। বলল আমি না থেকে আমি আমার ছেলেকে আমার ব্যবসায় ঢোকাতে চাইছি। ঠিক আছে? তাহলে বাকি পার্টনারদেরও সম্মতি থাকতে হবে। এখানে সেটাই বলতে চাইছে। বলছে সমস্ত অংশীদারের সম্মতি ছাড়া কোনো অংশীদারের শেয়ার হস্তান্তরযোগ্য নয়। তারা বলছে কি সংবিধিবদ্ধ সভা আহ্বান করা কিসের ক্ষেত্রে বাধ্যতামূলক? ওই সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে। ঠিক আছে? সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা মানে স্ট্যাটিউটরি মিটিং করা হবে না? স্ট্যাটিউটরি মিটিং বিধিবদ্ধ সভা ডাকা হবে। কিসের ক্ষেত্রে বাধ্যতামূলক? প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক। আমি আজকে ১২০ অব্দি পড়ালাম। পরের দিন অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাবে বাকি। মানে ১৪৮টা আছে এমসিকিউ। তোরা করে ফেলতে পারবি। রেডি কর, ২-৩ টা করে শেষ হয়ে রেডি করে।